ওয়েলকাম টু আমার লেখাপড়া চ্যানেল। আমার লেখাপড়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক যে বইটি বর্তমানে খুব আলোচিত তা ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে চলে এসেছে। গাজী মিজানুর রহমান স্যারের যে অথেন্টিক মডেল টেস্ট এবং শর্ট সাজেশন ভিত্তিক যে 50টি ফাইনাল মডেল টেস্ট আকারে যে বইটি আমরা পেয়েছি, সেখান থেকে আমরা আজ প্রথম দিনের ক্লাস থেকে শুরু করব। 50টি মডেল টেস্ট ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। গণিত বিষয়ে কিভাবে আমরা শর্টকাটে উত্তরগুলো করতে পারবো তার সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ আমরা এই মডেল টেস্টটির সমাধান করে থাকব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আর দেরি না করে গণিত অংশের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অথেন্টিক মডেল টেস্ট অ্যান্ড শর্ট সাজেশন বইটি, যেটি আমরা বাজারে ইতিমধ্যে খুব সাড়া পেয়েছি। গাজী মিজানুর রহমান স্যারের পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবলিত 50টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এই বই থেকে আমরা আজকে প্রথম দিনে শুরু করব 1 নম্বর মডেল টেস্ট। আমরা একটি 1 নম্বর মডেল টেস্ট গণিত অংশে কি রয়েছে তা একটু দেখে নিই। আশা করি এই বইটি সকলের হাতে রয়েছে এবং যদি না থেকে থাকে অবশ্যই আমরা বইটি অবশ্যই কিনে নিব। আমরা প্রথম মডেল টেস্টটি দেখতে পাচ্ছি এবং প্রথম মডেল টেস্টের যে গণিত অংশ, এই গণিত অংশের আজকে আমরা সমাধান করব, যেগুলো খুবই শর্টকাটে করা যায়। কিভাবে শর্টকাটে করা যায় তার টেকনিকগুলো আমি আজকে শিখিয়ে দেব। তাহলে চলুন আমরা শুরু করি। হ্যালো বন্ধুরা, আমরা মডেল টেস্ট 1 লিখে নিয়েছি গণিত অংশে। প্রথমে আমরা যে প্রশ্নটি পেয়ে যাব মডেল টেস্টের তা হলো 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এরকম একটি প্রশ্ন আপনারা মডেল টেস্টে দেখতে পাবেন। প্রথমেই রয়েছে 25 থেকে 55। আমরা একটু অপশানগুলো লক্ষ্য করি, 2টি 5টি 7টি 3টি দেওয়া রয়েছে। আমরা কিন্তু লক্ষ্য করে দেখি 25-এর ডাবল কিন্তু কি 55-র 50, তারও কিন্তু অনেক বেশি। অতএব আমরা অপশান দেখলে বুঝতে পারি যে এই 25 থেকে 55-র মধ্যে কখনোই 2টি মৌলিক সংখ্যা থাকতে পারে না, 2-এর অধিক হবে। এটা আমরা যারা মৌলিক সংখ্যা কি সে সম্পর্কে জানি তাহলে বুঝতে পারবো। 5টিও হবে না, 3টিও কখনোই সম্ভব না। যদি 5টি না হয় 3টি তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে 7টি অবশ্যই হবে, কারণ এর চাইতে বড় আর কোনো সংখ্যা নেই। এটা আমরা জাস্ট আইকিউ ধারণা থেকে কিন্তু আমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারি। তবুও আমরা একটু প্রমাণ দেখে নিব আসলে 25 থেকে 55-এর মধ্যে কোনগুলো রয়েছে। আমরা একটু লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে 29, 25-এর পরে রয়েছে 29, সংখ্যাগুলো লিখে নিয়েছি। 29, 31, 37, 41, 43, 47, 53, এই হলো 7টি। অতএব আমাদের সঠিক উত্তর গ 7টি। পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি, যেটি মডেল টেস্টে ছিল। বার্ষিক 10% মুনাফা হারে কত টাকা 3 বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফা সহ মোট 6500 টাকা ফেরত পাওয়া যাবে? বলছে মুনাফা সহ, আমাদের তার মানে কি বের করতে হবে? কত টাকা জমা রাখলে, অর্থাৎ বছরও বলে দেওয়া হয়েছে, 3 বছর হারও দেওয়া রয়েছে এবং মুনাফা সহ এত টাকা দেওয়া রয়েছে। এই অঙ্কটি একদম ম্যাজিকের মতো আমরা সমাধান করে ফেলবো। একেবারে উত্তর দেখে আমরা বলে দিতে পারবো। তার জন্য আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। তাহলে সূত্রটি কি? চলুন আমরা সূত্রটি আগে লিখে নিই। আমরা সূত্রটি লিখে নিয়েছি। এই সূত্রের আলোকে আমরা খুব শর্টকাটে কিন্তু এই উত্তরটি বের করতে পারি। তাহলে প্রথমে আমাদের আসল টাকাটা বের করতে হবে, যে আসল লেখে 100 গুণিতক সুদ আসল। যেহেতু সুদ আসল, এই যে মুনাফা সহ এটি দেওয়া রয়েছে এবং সময়ও দেওয়া রয়েছে, হারও দেওয়া রয়েছে। তাহলে অঙ্কটি আমাদের এই সূত্র অনুযায়ী খুব সহজে হবে। তাহলে আমরা লিখে নিব 100 গুণিতক সুদ আসল কত টাকা? এই যে সুদ আসল বলেছে 6500 টাকা। তাহলে আমরা লিখে নিব 6500। তারপরে সূত্রের 100 যোগ ব্যাকেটে কী রয়েছে? সময়। কত সময়? যে 3 বছর সময়, 3 বছর, এবং গুণিতক হারটির 10% দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা লিখে নিব 10। এবার আমরা নিচে লিখে নিব এই 100 যা আছে তাই গুণিতক 6500, আর নিচে এই যে 100 আমরা একবারে লিখতে পারি শর্টকাটে আরও, যে এই 3 দ্বারা 10কে আমরা যদি গুণ করি 30 হয়, তাহলে 100-র সঙ্গে 30 যোগ করলে হয় 130। আমরা এটাও লিখতে পারি। এবার আমরা কাটাকাটি করলে কিন্তু উত্তরটি পেয়ে যাব। এই শূন্য করে দিলাম, 5 তেরং কত হয়? 65, আর এই শূন্য করতে 0, অর্থাৎ এটা কেটে গেল। এবার 50 দ্বারা যদি আমরা 100-কে গুণ করি তাহলে আমাদের আসে 5000। তাহলে আমাদের উত্তর হবে গ 5000। এই হলো শর্টকাটে একদম সূত্রের মাধ্যমে উত্তর বের করা।
আমরা পরে আরও একটি অঙ্ক দেখতে পাচ্ছি আমাদের সেই মডেল টেস্ট থেকে নেওয়া। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত? খুব সহজ একটি অঙ্ক, আমরা অপশান দেখে কিন্তু অঙ্কটি উত্তর করে দিতে পারি। একটু লক্ষ্য রাখি, 3 গুণ কি বলেছে, 3 গুণ, এটা মনে রাখতে হবে। আর এবং চকলেট কতগুলো, 2700 চকলেট। এবার আমরা অপশান থেকে, এবং অপশান দেখে আমি একটি কথা বলে নিই যে অপশান দেখে যদি আমরা উত্তর বের করতে চাই তাহলে সহজ টেকনিক হচ্ছে আমরা শেষের দিক থেকে অপশান টেস্ট করব, অর্থাৎ ঘ নম্বর প্রথমে, তারপরে গ, খ, ক, এভাবে আমরা যদি টেস্ট করি তাহলে 80% আমাদের উত্তর সঠিক, অর্থাৎ আমরা কাছাকাছি উত্তরটি পেয়ে যাব। 4টা টেস্ট না করে আমরা পেয়ে যাব যদি আমরা শেষের দিক থেকে টেস্ট করতে থাকি। তাহলে আমরা 2700 চকলেট, আমরা বুঝতে পারছি যে মোট শিক্ষার্থী সংখ্যার, অর্থাৎ 60 জন যদি শিক্ষার্থী হয়, অর্থাৎ 3 গুণ, অর্থাৎ 60কে 3 বার গুণ করলে 2700 হবে, এরকম বিষয়টি আমরা যদি দেখি। অর্থাৎ আমরা এই শূন্যকে বাদ দিয়ে যদি একটু টেস্ট করি যে এই 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ বলছে 3 গুণ, অর্থাৎ 3 বার গুণ করি আমরা, তাহলে কিন্তু এটা অবশ্যই অনেক বেশি হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে 3 বার যদি আমরা 60কে গুণ করি 2700 বেশি হয়ে যাবে, বোঝায়, কারণ 6 6 36 বেশি হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এটা টেস্ট করি তাহলে কি হয় দেখি একটু, 3 গুণ 3 গুণ 3, তাহলে কি হচ্ছে 3 3 9, 3 9 27, তাহলে আমরা এই 27 কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমরা এভাবে কিন্তু উত্তরটি বের করতে পারি যে 27। 4 দিলেও হবে না, 4 4 16, 4 16 অবশ্যই বেশি হয়ে যাচ্ছে, 5 দ্বারা হবে না। তাহলে এটি আমরা অপশান টেস্ট করে গ নম্বরে কিন্তু পেয়ে গেলাম উত্তরটি 30 জন। এই 30 জন শিক্ষার্থীর সংখ্যাকে 3 গুণ, অর্থাৎ 30 জনকে 3টি করে যদি দিই তাহলে আমরা 27 পেয়ে যাব। বিষয়টা আমরা এভাবেও ভাবতে পারি, 3-এর উপরে পাওয়ার 3 দিয়ে দিলাম, তাহলে 87 হয়। আশা করি খুব শর্টকাটেই জিনিসটি বুঝতে পেরেছেন। আমরা পরের অঙ্কটি দেখতে পাচ্ছি, দুইটি সংখ্যার অনুপাত 5:8। সংখ্যা দুইটির সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়। সংখ্যা দুইটি কত? একদম সহজ, ম্যাজিকের মতো। আমরা কোনো কিছু ছাড়াই অপশান দেখে কিন্তু করতে পারি। আমরা প্রথমে লক্ষ্য রাখবো দুইটি সংখ্যার অনুপাত, অর্থাৎ এখানে একটি দুইটি, প্রত্যেকটি অপশানে কিন্তু 2টি করে অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা অপশান থেকে বলেছিলাম যে যদি অপশান দেখে করি তাহলে আমরা শেষের দিক থেকে শুরু করব। আমরা ইচ্ছা করলে প্রথম দিক থেকেও শুরু করতে পারি, সেটা আমাদের ইচ্ছা, যেভাবে সুবিধা হয়। তাহলে প্রথম দুইটি সংখ্যার অনুপাত 5:8, এইটার সাথে আগে দেখতে হবে কোনটার মিল রয়েছে, তারপরে না আমরা দুইটি সংখ্যার সাথে 2 যোগ করি অথবা বিয়োগ করি, সেটা পরের হিসাব, আগে দেখব। কারণ 13 দ্বারা 5, অর্থাৎ 5 দ্বারা 13কে কখনোই ভাগ যায় না, তার মানে এটা অবশ্যই হবে না। 8 দ্বারা যাবে, 8 2 16, কিন্তু 13 দ্বারা কখনোই যায় না। অর্থাৎ যেটাকে আমরা প্রথম দুটি সংখ্যার অনুপাতে ভাগ করতে পারতেছি না সেটা অবশ্যই হবে না। তাহলে এই যে 5 দ্বারা এটাকে 14কে যায় না, 8 দ্বারা যায় অবশ্যই, আবার 5 দ্বারা 19কেও কখনো ভাগ করা যায় না। আমি এবার তাহলে পরের অপশানে দেখি, 5 দ্বারা অবশ্যই 5 2 10 আর 8 2 16, তাহলে এটা কিন্তু যায় যে 5 2 10, 2 দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারছি, 8 দ্বারা 8 2 16, তাহলে এটি আমাদের অপশান সঠিক হওয়ার কথা। আমি বলেছিলাম অপশান যখন আমরা ট্রাই করব তখন শেষের দিক থেকে করব, তাহলে 80% হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আমরা শেষের দিক থেকে করতাম তাহলে এই 3টি কিন্তু করার কোনো প্রয়োজনই ছিল না, আমরা উত্তর পেয়ে যাব। কিভাবে এবার একটু দেখি আমরা, যে এটা কিন্তু আমাদের প্রথম শর্তে মিলে গেল, দুটি সংখ্যার অনুপাত কিন্তু এটাতেই শুধু মিলেছে, এগুলো মিলেনি, অবশ্যই এই 3টা হবে না, তার মানে উত্তর এটি হবে। তারপরেও আমি প্রমাণটা দেখে দিচ্ছি কিভাবে। বলছে যে সংখ্যা দুইটির সাথে 2 যোগ করলে অনুপাত এত হয়, অর্থাৎ এই যে দুইটি সংখ্যা 10, এই 10-এর সাথে যদি আমরা 2 যোগ করি 12 হয়, তাই তো। এবার অনুপাত এই 16-র সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 18। এবার আমরা দেখি এই অনুপাত আমাদের মিলে কিনা। 6 2 কত হয়, 6 2 12, আমরা 6 দিয়ে ভাগ করছি, 6 2 12 আর 3 6 18, অর্থাৎ এটি কিন্তু আমরা মিলে গেল। তাহলে উত্তর হবে কত, ঘ। আশা করি খুব শর্টকাটে বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটি দেখতে পাচ্ছি, 3 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত? কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত? একদম ইজি, একদম পানির মতো, ম্যাজিকের মতো আমরা শর্টকাটে এটি করে ফেলবো। কিভাবে আমরা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা কিন্তু আমরা জেনেছি। তাহলে তারপরে দেখতে হবে এটি সমকোণী নাকি সূক্ষ্মকোণী না স্থূলকোণী। আমরা কিন্তু এই 3টি দেখেই আমরা এই সেন্টিমিটারগুলো মাপ দেখি বুঝতে পারছি এটি সমকোণী একটি ত্রিভুজ, সমকোণী একটি ত্রিভুজ। সে যে ত্রিভুজই হোক, আমরা সূত্রটা বসিয়ে ফেলবো। সূত্র কি, এই যে হাফ গুণ
হাফ গুণ ভূমি, অর্থাৎ আমরা এই 4.5 গুণিতক আমরা এবার এখানে লিখব 3। তাহলে এবার আমরা কিন্তু এটা কাটাকাটি করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে যদি এটাকে আমরা কাটি কি হয়, 2.25, তাই তো? এটা দিয়ে কাটা যায় না? কাটা যায়। এবার আমরা গুণ করে দেব, 3 দুগুণ কত হয়, 6, 3.25 তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? গ নম্বর উত্তর 6.75। আমরা কিন্তু এভাবেও শর্টকাটে এটি বের করতে পারি। এটি আরেকটু বলে নিই যে সমকোণী ত্রিভুজ আমি কিভাবে দেখে বুঝতে পারলাম, এরকম প্রশ্ন অনেক সময় এসে থাকে। তাহলে আমরা শর্টকাটে এই সমকোণী ত্রিভুজ, কারণ এই কথাটা এই যে 4.5 গুণিতক 3 লিখে কিন্তু আমরা 5.5ও লিখতে পারতাম, কেন লিখলাম না, এবং সমকোণী কিভাবে বুঝতে পারলাম সেটি আমরা একটু প্রমাণ দিই। যে প্রথমে কথা হচ্ছে যে এই প্রথম ছোট দুইটি এটির বর্গ করব, আমরা এই ছোট দুইটির বর্গ করব, দুইটি আমরা 0.5 না দিই, 0.5 না দিলেও কোনো সমস্যা নেই। আমরা 3 ত্রিকা কত হয়, 9, তাই তো? যোগ 4 4 16। তাহলে এই দুইটি যদি আমরা যোগ বর্গ করে যোগ করি কি হলো, 16 আর 9 হয় 25। এবার আমরা যদি এই বড়টি অর্থাৎ 5, যেহেতু 4.5 আমরা নিই, অতএব আমরা 5.5ও নিব না, শুধু 5 নিব, এটার বর্গ করলে হয়ে যাচ্ছে কত, 25। তাহলে এই দুইটি কিন্তু সমান হয়ে গেল। অর্থাৎ যদি সমান হয়ে যায়, এই ছোট দুইটি বর্গ করে যোগ করে যদি সমান হয়, এই বড়টির সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ হবে। এটি হচ্ছে সূত্র। এটি মনে রাখলে এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু আমরা পেয়ে থাকি চাকরির পরীক্ষার জন্য, এটি কিন্তু সমাধান করতে পারবো। সমান হলেই সমকোণী, আর যদি বড় হয় তাহলে কি হবে, স্থূলকোণী, ছোট হলে সূক্ষ্মকোণী। এই হচ্ছে বিষয়। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছি। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? আমরা কিভাবে শর্টকাটের উত্তরটি বের করব, তা প্রথমে আমরা দেখে নিই যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে, 1200 টাকা দিয়ে কিনেছে, কিনে 15% লাভে বিক্রয় করলো। অর্থাৎ 15% লাভে বিক্রয় করলে সে কত টাকা দিয়ে বিক্রয় করলো সেটা আমরা প্রথমে বের করে নিব। অর্থাৎ আমরা কিনেছিল কত টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে, তাহলে 15, অর্থাৎ 1200-র 15% করলে কত হয়, আমরা লাভটা আগে বের করে নিব। তাহলে আমরা জানি পার্সেন্টেজ মানে 100, তাই না? তাহলে আমরা 100 লিখে নিলাম, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, দিলে কত হয়, এই 12 দ্বারা 15কে যদি আমরা গুণ করি তাহলে হয় 180। তাহলে এটা আমাদের লাভ বের হলো। তাহলে সে কত টাকায় বিক্রি করলো, সে তো কিনেছিল 1200 টাকায়, সে 1200 টাকায় কিনেছিল, এবার লাভ আমরা কিন্তু পেয়ে গেলাম 180। তাহলে তার বিক্রয় হলো 1380 টাকা, তার বিক্রয় হলো 1380 টাকা দিয়ে সে বিক্রি করেছে। এবার বলছে ক্রেতা ওই দ্রব্য, অর্থাৎ এখন কিন্তু এই দ্রব্যের দাম 1380 টাকা, তৃতীয় এক ব্যক্তি অর্থাৎ অন্য একটা ব্যক্তির কাছে সে 5% ক্ষতিতে বিক্রয় করলো, অর্থাৎ দামটি কমে গিয়েছে 5% ক্ষতিতে। এটাই কিন্তু সে দ্রব্যর মূল্য। এটা থেকে আমরা যদি 5% ক্ষতি বাদ দিই, অর্থাৎ তাহলে 1380-র 5% করলে কত হয় তা আমরা একটু দেখি। এই শূন্য আমরা কি করব, কেটে দেব। দেওয়ার পরে কি হলো, এবার আর কাটাকাটি যায় না, তাহলে এটাতে আমরা গুণ করে দেখি। 5 দ্বারা 8কে গুণ করে 5 8 40, হাতে থাকে কত, 4, আর 3 5 15 আর 4 19, 19-এর কত হয়, 9, 19-এর 9। এবার আরও 5 1-কে 5 আর 1-কে 6, আর নিচে আসে আমাদের কত, 10। এই শূন্য আমরা কেটে দিই, তাহলে আমাদের থাকছে কত, 69। এটি কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ পরবর্তী তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছি, সেই ক্ষতি কত হয়েছে, 69 টাকা। এবার তাহলে আমরা কি করব, এই যে 1300 টাকা যে পণ্য আমাদের ছিল সেখানে আমাদের ক্ষতি হয়েছে এই 69 টাকা। তাহলে 1380 থেকে 69 যদি আমরা বাদ দিই তাহলে 1300 কত হয়, 11। এটি কিন্তু আমাদের উত্তর। শেষ বিক্রয়, অর্থাৎ আমরা এই টাকায় কিন্তু বিক্রি করেছি, যেহেতু ক্ষতিতে বিক্রয় করছি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের উত্তরটি হবে এই যে 1311, এটি কিন্তু উত্তর।